ভাগ্য কি এবার সহায় হতে পারে আর্জেন্টিনার? কি মনে হয়? প্রায় 60 বছরের দীর্ঘ একটা প্রতীক্ষা, 1966 সাল থেকে শুরু করে 2026, এই দীর্ঘ সময় আর্জেন্টিনা আর ইংল্যান্ড কি এমন হয়েছিল? 1966 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা, আর সেইবার আর্জেন্টাইন অধিনায়ক রাত্তিনকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়, আর সেই ম্যাচটা ইংল্যান্ড জিতে যায় 1-0 গোলে। তার ঠিক 6 বছর পর শুরু হয় ফকল্যান্ড যুদ্ধ, আর সেই যুদ্ধে আর্জেন্টিনাকে পরাজিত করে ইংলিশরা। আবার তার ঠিক 4 বছর পর এবার প্রতিশোধ নেয় আলবিসেলেস্তারা। কি হয়েছিল সেবার? 1986 সালে সে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়াগো ম্যারাডোনা করেছিলেন এক অনন্য নজির, অনন্য ইতিহাস, যা ইতিহাসের পাতায় এখনো স্মরণীয় হয়ে আছে। গড়েছিলেন তিনি হ্যান্ড অফ গডের অনন্য এক নজির। একই সাথে তিনি মালিক হয়েছিলেন গোল অফ দ্য সেঞ্চুরির। এরপর 2002 সালে ফের গ্রুপ পর্ব থেকে ডেভিড বেকহামের একমাত্র গোলে বিদায় নেয় আর্জেন্টিনা। তারপর এইবার অর্থাৎ প্রায় 24 বছর পর ফের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা আর ইংল্যান্ড। একদিকে লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার সুযোগ, আর অন্যদিকে 66 বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ইংলিশদের সামনে। কেমন হবে, কি হতে পারে, সেই প্রশ্নের উত্তরই আজকে খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রাটা ছিল দুর্দান্ত, তবে গ্রুপ পর্ব পেরিয়ে তারা যখন নকআউট পর্বে এলো, এখানেই যেন আলো ছড়াচ্ছে ইংলিশরা। একে একে তারা হারালো মেক্সিকোকে, তারা হারালো নরওয়েকে, আর এবার তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, যাদের বিপক্ষে ইতিহাসটা বেশ সুদৃঢ় ইংলিশদের। তবে এই ম্যাচে ইংলিশদের জন্য সব থেকে বড় অবদানটি রাখতে পারেন জুড বেলিংহাম, হ্যারি কেইন, এছাড়াও ডেকল্যান রাইসরা তো আছেই। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনা কি এবারের এই ইংল্যান্ডকে থামাতে পারবে? কারণ এ নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা কিন্তু এরই মধ্যে চলছে, সেটা আমাদের কারোরই অজানা নয়। কারণ আর্জেন্টিনার যাত্রাটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে আর্জেন্টিনা গ্রুপ পর্বটা যেভাবে দুর্দান্ত ছন্দ নিয়ে তারা পার করেছে, বিশ্ব চ্যাম্পিয়নদের মতো করে পার করেছে, কোয়ার্টারে এসে দেখা গেল যে একটু ভিন্ন চিত্র। হ্যাঁ, আর্জেন্টিনা হয়তোবা কোয়ার্টার ফাইনালে সবগুলো ম্যাচই জিতেছে, কিন্তু প্রতিটা ম্যাচই তাদেরকে বেশ ভুগতে হয়েছে, এবং প্রতিটা ম্যাচে শুরু থেকে শেষ 70 থেকে 75 মিনিট পর্যন্ত তাদেরকে বেশ মানে অন্যরকম দেখাচ্ছিল, অন্যরকম আর্জেন্টিনা। কিন্তু বাকি সময়, এই সময়টার আর্জেন্টিনা ছিল তাদের চিরচেনা আর্জেন্টিনা, যে আর্জেন্টিনাকেই পুরো বিশ্ব দেখতে চেয়েছিল। এবং তারা যদি বলি যে কেপ ভার্দের বিপক্ষে অনেকটা রুদ্ধশ্বাস একটা ম্যাচ, সেই ম্যাচটা বের করে নিয়ে আসছে। এরপর যদি বলি মিশরের সাথে, সেই ম্যাচ তো একটা প্রত্যাবর্তনের গল্প, অসাধারণ, অবিশ্বাস্য একটা প্রত্যাবর্তনের গল্প লিখে আলবিসেলেস্তারা। আর এরপর যদি আমরা বলি যে সুইজারল্যান্ডের সাথে ম্যাচ হয়েছে মোট 120 মিনিটের খেলা, তাহলে বলা যাচ্ছে যে আর্জেন্টিনার এই ক্ষেত্রে দুটো জিনিস হয়তোবা হতে পারে। সেটা হচ্ছে, কোচ লিওনেল স্কালোনি হয়তোবা এখনো তিনি বুঝতে পারছেন না যে তিনি কি করবে, এই জন্য ছন্ন ছাড়া ভাবে হয়তোবা টিম সাজাচ্ছেন, অথবা তিনি এমন কোনো মাস্টার প্ল্যান নিয়ে আগাচ্ছে যে তিনি প্লেয়ারদেরকে ফিটনেস, প্লেয়ারদের সবকিছু ঠিকঠাক রেখে তিনি সবকিছু জমিয়ে রাখছেন সেমিফাইনাল আর ফাইনালের জন্য। এমনটা হতে পারে, কারণ আর্জেন্টিনার আপনারা নকআউট পর্বের প্রতিটা ম্যাচ দেখেন, তারা তারা খুব নর্মাল প্লেয়িং এর মধ্যে ছিল, কিন্তু লাস্টের 15 থেকে 20 মিনিট আর্জেন্টিনা আগুন ঝরাইছে। এখন ইংলিশদের বিপক্ষে এই জিনিসটা আসলে কতটুকু কাজে লাগাতে পারবে, কি মনে হয় আপনাদের? অবশ্যই সেটা একটু আমাকে পারলে কমেন্টে জানাবেন। তবে বিশেষভাবে বলতে হবে ইংলিশ কোচ টমাস টুখেলের কথা। তিনি হয়তোবা খুব অসাধারণ কোচ নয়, কিন্তু তিনি অনেক বেশি হয়তোবা নামি দামি কোচ নন, কিন্তু নকআউট পর্বের ম্যাচে তিনি আসলে যেভাবে নিজের মস্তিষ্কের খেল দেখাচ্ছেন, তাতে কিন্তু তাকে নিয়ে বেশ সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে। কারণ তার যে ছোট ছোট পরিবর্তন, কিংবা তিনি যে ম্যাচের মোমেন্টাম গুলোকে ধরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া, এই ক্ষেত্রে তার যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো কিন্তু বলতে গেলে এক কথায় জায়গা মতো কাজ করেছে। যেমন ডিআর কঙ্গোর বিপক্ষে তাদের যে দুর্ভেদ্য রক্ষণ, সেটা ভাঙ্গার ক্ষেত্রেও কিন্তু টুখেলের একটা মারাত্মক ভূমিকা ছিল। এছাড়াও মেক্সিকোর বিপক্ষে টুখেলের অসাধারণ দক্ষতা বা অসাধারণ সব চেঞ্জিং গুলো সবকিছু মিলে কিন্তু মেক্সিকোর বিপক্ষেও একটা
জয় এনে দিয়েছে। এছাড়া নরওয়ের বিপক্ষে ম্যাচেও কিন্তু আমরা দেখতে পারি যে গোল খাওয়ার পর ম্যাচের মোমেন্টাম কিভাবে চেঞ্জ হয়ে যায়, কিভাবে টমাস টুখেল তার যে চিন্তা ধারণা বা তার যে পরিকল্পনা, তার যে টেকনিক বা তার যে মেকানিজম সবকিছু মিলে ইংলিশদের জন্য যে তিনি একটা আশীর্বাদ সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখছেন না, এবং তিনি খুব ভালো মতোই জানেন যে কখন কোন প্লেয়ারটাকে নামাতে হবে। হ্যাঁ, হয়তোবা তিনি কখনো বেশিরভাগ সময় হয়তোবা মেইন একাদশ নামান না, তার হয়তোবা এখানে অনেক কিছু ল্যাকিংস থাকতে পারে, বাট হি নোজ হোয়াট হি ইজ ডুইং। তার কি করণীয় এবং সে কি করছেন তিনি তার এই বিষয়টা সম্পূর্ণ অবহিত, এবং এটা হতে পারে আর্জেন্টিনার জন্য একটা ভয়ের জায়গা। কারণ কোচ লিওনেল স্কালোনিও যেমন ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করেছিল 2022 সালের কাতার বিশ্বকাপে, এবারের বিশ্বকাপেও কিন্তু অনেকটা মানে কি বলবো আমি, ওরকম একটা ধাঁচ দেখা যাচ্ছে না। এবার একটু ভিন্নভাবে খেলছে আর্জেন্টিনা। ওই যে বললাম যে দুটো কারণ থাকতে পারে। এখন আসলে কোন কারণটা সেটা এখনো আসলে বলা যাচ্ছে না, কারণ এটা আসলে লিওনেল স্কালোনি যেহেতু তিনি একজন বিশ্বকাপ জয়ী কোচ, সো তাকে আলাদা করে আসলে কিছু তাকেও নিয়ে প্রেডিকশন করার কোনো অবকাশ নেই। সো এই লড়াইটা আসলে দুটো কোচের মধ্যেই হতে পারে, যে তারা আসলে নিজেদের টেকনিক গুলাকে কোন দিকে বা তাদের কৌশলগুলাকে তারা কিভাবে অ্যাপ্লাই করবে, এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আর এইবারের এই ম্যাচটা হতে যাচ্ছে লিওনেল মেসির ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ, অর্থাৎ লিওনেল মেসির দীর্ঘ ক্যারিয়ারে কখনোই ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হওয়ার সুযোগ পাননি। এখন এই প্রথম দেখায় তিনি কি হ্যারি কেন কিংবা বেলিংহামদের পরাস্ত করতে পারবেন, সেটাও একটা বড় প্রশ্ন। এই ম্যাচেও হয়তোবা জুলিয়ান আলভারেজকে নিয়েই হয়তোবা একাদশটা সাজাতে পারেন কোচ লিওনেল স্কালোনি। তার কারণ লাস্ট ম্যাচে আলভারেজ কিন্তু দুর্দান্ত একটা গোল করছে এবং দারুণ কিন্তু মোটামুটি খেলা তিনি উপহার দিয়েছেন। সেই জায়গা থেকে হয়তোবা যে টিমটা ছিল সেই টিমে কোনো পরিবর্তন নাও আসতে পারে। আর অন্যদিকে আমরা যদি বলি যে ইংলিশদের মেইন যে একাদশ, সেখানেও হয়তোবা কোনো পরিবর্তন আসবেন না। আর ইংলিশদের জন্য সবথেকে বড় অস্ত্র হতে পারেন জুড বেলিংহাম। আপনারা যদি সবশেষ তাদের দুটো ম্যাচ দেখেন, মেক্সিকোর বিপক্ষে আর নরওয়ের বিপক্ষে, এই দুটো ম্যাচে জুড বেলিংহাম তিনি পুরো স্বাধীনভাবে খেলছে। এবং সবথেকে সত্য কথা কি যে রিয়াল মাদ্রিদে তার প্রথম সিজনে যখন তিনি খেলছিল অনেকটা স্বাধীনভাবে খেলছিল, মোটামুটি সেটা নাম কামাইছিল, ভালোই একটা পারফরমেন্স তিনি উপহার দিছিল। কিন্তু তার পরের সিজন আপনারা খেয়াল করে দেখেন যে তাকে অনেকটা নিচের দিকে নামায় দেওয়া হয়েছে, যার জন্য সে অনেকটা আবদ্ধ হয়ে যাওয়ার কারণে সে নিজেকে আসলে ফুটায় তুলতে পারে নাই এবং নামও খুব একটা কামাইতে পারে নাই। এবং টমাস টুখেল তিনি হয়তো এই জিনিসটা খুব ভালো মতোই বুঝতে পারছে, এবং এই জন্য তিনি বেলিংহামকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিছে। এবং দেখবেন যে বেলিংহাম পুরো মাঠের প্রত্যেকটা জায়গায় তাকে আপনি দেখতে পারবেন। এমনকি মেক্সিকোর বিপক্ষে অসাধারণ একটা সেভও কিন্তু তিনি দিছিল। সো বেলিংহাম হতে পারে এবার আর্জেন্টিনার জন্য একটা বড় আতঙ্কের নাম। এখন এই বেলিংহামকে আটকানোর মতো ডিফেন্স কি আসলে আর্জেন্টিনার আছে, এটাও একটা বড় প্রশ্ন। কারণ আপনারা যদি দেখেন যে আর্জেন্টিনা হয়তো ম্যাচগুলো জিততেছে, কিন্তু আর্জেন্টিনা ক্রমান্বয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে, অর্থাৎ গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে প্রতিটা ম্যাচ এখন পর্যন্ত 6টা গোল হজম করে ফেলছে। সো এখানে কিন্তু তাদের ডিফেন্স নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। হ্যাঁ, রোমেরো, মলিনা কিংবা লিসান্দ্রো মার্টিনেজ, আবার তাগলিয়াফিকো, কিন্তু এরা আসলে সবাই অনেক বেশি নাম করা বা অনেক শক্তিশালী ডিফেন্ডারের তকমা থাকলেও ডিফেন্ডারদের যে ডিফেন্সে যে বেশ একটা দুর্বলতা এবার দেখা যাচ্ছে, সেটা কিন্তু এক কথায় অনস্বীকার্য। যেমন আপনারা দেখবেন যে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজ করছিল গোল, সেকেন্ড গোলটা সেই করছিল। এটা ছাড়াও আপনারা যদি দেখেন যে মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার যে একটা খরা যাচ্ছিল, 2-0 গোলে পিছিয়ে ছিল, সেই 2-0 ব্যবধানটাকে কমায় কিন্তু ক্রিশ্চিয়ান রোমেরো। অর্থাৎ ফ্রন্ট লাইনে যারা আছে তারা খুব বেশি নজর কাটতে না পারলেও ডিফেন্ডাররা উঠে উঠে গিয়ে কিন্তু গোলগুলা দিছে। সো সেই জায়গাতে ডিফেন্সে কিন্তু একটা বেশ ঘাটতি বা একটা গ্যাপ কিন্তু আছে। আর ইংলিশদের এবার যে গতি বা টমাস টুখেলের যে ট্যাকটিক্স, এই ট্যাকটিক্সের সামনে কি আসলে এই ডিফেন্স নিয়ে আর্জেন্টিনা কতটুকু টিকে থাকতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। তবে ভাগ্য বরাবরের মতোই আর্জেন্টিনাকে বেশ সাহায্য করছে এবারে বিশ্বকাপে। কারণ 2-0 গোলে পিছিয়ে থাকার পরও এই ম্যাচ বের হয়ে যাওয়া, এছাড়া কেপ ভার্দের মতো একটা দল যারা বিশ্বকাপে প্রথমবার আসছে তাদের বিপক্ষেও 2-2 গোলে ড্র হওয়ার পরেও ম্যাচের শেষ দিকে মোমেন্টাম বের হয়ে যাওয়া। সো এগুলো ভাগ্য, এবং একই সাথে আর্জেন্টিনার
উইনিং মেন্টালিটি সবকিছুই কিন্তু কাজ করছে। তবে ইংলিশদের বিপক্ষে কি আসলে এমনটা হতে পারে? আমার মনে হচ্ছে খুব কঠিন হবে। হয়তো হতে পারে, নাও হতে পারে। যদি হয়ে যায় তাহলে এইটা হবে একটা হিস্ট্রি। আর যদি না হয় তাহলে এটা হবে ইংলিশদের জন্য একটা নতুন সূচনা। তারা ১৯৬৬ সালের পর 2nd টাইম ফাইনালে উঠবে। সো তাদের জন্য এটা একটা বড় স্বপ্ন বলা যাচ্ছে। এখন আল্টিমেটলি আর্জেন্টিনার যে ফ্রন্ট লাইনে আমরা যদি বলি যে লাস্ট ম্যাচে লাউতারো মার্তিনেজ তিনি তিনি বদলি হিসেবে নেমে আর্জেন্টিনাকে একটা গোল করাইছে। ঠিক আছে? এছাড়া আলভারেজ পুরো সময় ধরে গোলের ট্রাই করলেও গোল পায়নি। কখন গোলটা পেল? পাইছে হচ্ছে ১১২ মিনিটের দিকে। আর প্রথম ৩ টা ম্যাচ বা প্রথম ৪ টা ম্যাচ যদি আমি বলি বা প্রথম না আসলে সবগুলো ম্যাচে সবথেকে বড় অবদানটা ছিল লিওনেল মেসির। প্রতিটা ম্যাচের মোমেন্টামকে আসলে তিনিই চেঞ্জ করে দিয়েছেন। সো একজন লিওনেল মেসি কি আসলে ইংল্যান্ডের বিপক্ষে তার ফর্মুলা কাজে লাগাতে পারবে? এটাও একটা বড় প্রশ্ন। হয়তোবা পারতে পারে। কিন্তু ইংলিশটা আসলে যে ছন্দে আছে, যে আক্রমণে আছে বা যে অ্যাগ্রেসিভ মুড এ তারা আছে, আর্জেন্টিনার জন্য আমার মনে হচ্ছে একটু বেশি টাফ হয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়? অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো সবশেষে কি দাঁড়াতে পারে, কি হতে পারে, সবকিছুর জন্য এখন অপেক্ষা ছাড়া আর কোনো কিছুই করার নেই। দেখাই যাক না কি হয়। টানা দ্বিতীয়বার শিরোপা হাতে তুলে নেয়ার শেষ স্বপ্নের দিকে কি আরেকবার ছুটে যাবে আর্জেন্টিনা? নাকি ১৯৬৬ সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার অনন্য এক নজির গড়বে ইংলিশরা? সেইটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।